এক বছরেও চালু হয়নি খুলনা মোংলা পণ্যবাহী ট্রেন, হতাশ ব্যবসায়ীরা, সমস্যায় জর্জরিত জাহাজ নির্মাণ শিল্প, রাজনৈতিক পট পরিবর্তনে পলাতক নৌযান মালিকরা। ফোর্স সেলের গ্যারাকলে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা, মুনাফা দূরের কথা হারাচ্ছেন পুঁজিও, মার্জিন ঋণ সুবিধা তুলে দেওয়ার দাবি, শিগগিরই সিদ্ধান্ত। এবং হোয়াইট হাউসে বাইডেন ট্রাম্প বৈঠক, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্টের, বৈশ্বিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা দুই নেতার। সকালের সময় সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে কোন প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সমন্বয়কদের নিয়ে 4 ঘণ্টা বৈঠক শেষে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, সরকারের পাশে থেকে ভুল সিদ্ধান্তের সমালোচনা করা হবে। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলেও জানিয়েছেন তিনি। নানা ঘটনা প্রবাহের জুলাই অভ্যুত্থানের ফসল ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। 10 নভেম্বর সরকারের কলেবর বাড়িয়ে নেওয়া হয়েছে নতুন 3 উপদেষ্টা। 3 জনের মধ্যে নতুন 2 উপদেষ্টা নিয়োগের বিরোধিতা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে প্রশ্ন তোলা হয়, ছাত্রদের সঙ্গে আলোচনা ছাড়া কোন প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ হয়েছে। সরকারের পাশে থেকে ভুল সিদ্ধান্তের সমালোচনা করার কথাও জানান তারা। ছাত্র জনতার সাথে কেন কনসাল্ট না করে তাদের মতামত না নিয়ে উপদেষ্টা কেন নিয়োগ করা হবে এবং কি প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে এটা আমরা জানতে চাইছি। সরকারের যে কোনো ব্যর্থতা, সেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যদি সরকার গাফিলতি করে বা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা আওয়াজ তুলব এবং আমরা অবশ্যই সরকারকে চাপ দিব যাতে করে সেক্ষেত্রে একটা ফলপ্রসূ সমাধান আসতে পারে। বুধবার বাংলা মোটরে 4 ঘণ্টা অভ্যন্তরীণ বৈঠক চলে। বিপ্লবের 100 দিন উপলক্ষে আন্দোলনের শহীদ এবং আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 100 দিন উপলক্ষে সারাদিন ব্যাপী আমরা একটা কর্মসূচি নিয়েছি। সেই দিন আমরা পুরোপুরি শহীদ এবং আহতদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের ত্যাগ আছে তাদের জন্য আমরা উৎসর্গ করতে চাচ্ছি। সংগঠনের মধ্যে বিভাজন আছে কিনা এমন প্রশ্নে মুখ্য সমন্বয়ক জানান, বিভাজন নেই, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো ধরনের ন্যূনতম বিভাজন নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অতি দ্রুত একটা নির্বাহী কমিটি করব এবং কয়েকটি সেল করে নিব, যে সেলের মাধ্যমে মানুষের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাংগঠনিক কার্যক্রম, প্ল্যাটফর্মের যে কার্যক্রম, সেটা পরিচালিত হবে। সমন্বয়করা জানান, আগামী 10 দিনের মধ্যে পরবর্তী রূপরেখা ঠিক করা হবে। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দায়বদ্ধতায় জুলাই আন্দোলনকে ব্যর্থ হতে দেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, নানা সমস্যায় আর্থিক ক্ষতির মুখে খুলনা অঞ্চলের পোল্ট্রি শিল্প, ঋণ নিয়েও ঘুরে দাঁড়াতে পারছেন না খামারিরা, বন্ধ 6 শতাধিক খামার, ভর্তুকির দাবি সংশ্লিষ্টদের। খুলনা মোংলা রেলপথে পণ্যবাহী ট্রেন চলা শুরু হয়নি 1 বছরেও। বিপুল অঙ্কের টাকা খরচ করে তৈরি এই রেলপথ দিয়ে মোংলা বন্দরে আমদানি করা পণ্য দেশের বিভিন্ন প্রান্তে কম খরচে পরিবহনের সুযোগ না মেলায় হতাশ ব্যবসায়ীরাও। যদিও রেল কর্তৃপক্ষ বলছে প্রস্তুতি শেষ পর্যায়ে, দ্রুত বিভিন্ন রুটে মোংলা থেকে পণ্য পরিবহন ট্রেন চালু হবে। আব্দুল্লাহ মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত, ছবি তুলেছেন আব্দুল হালিম। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পণ্য পরিবহন সহজ ও মোংলা বন্দরকে আরও গতিশীল করতে 2010 সালে খুলনা মোংলা রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 4 দফায় মেয়াদ বাড়িয়ে এই রেলপথ নির্মাণ কাজ শেষ হয় 2023 সালে। 91 কিলোমিটার এই রেলপথে 9টি প্ল্যাটফর্ম, রূপসা নদীর উপর 5.13 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতু সহ 107টি ছোট সেতু ও 9টি আন্ডারপাস রয়েছে। তবে বিপুল অর্থ বিনিয়োগে গড়ে তোলা এই রেলপথ উদ্বোধনের পর চলতি বছর মাঝামাঝি থেকে একটিমাত্র যাত্রীবাহী ট্রেন বেনাপোল থেকে মোংলায় যাতায়াত করে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরেও 1 বছরেও চালু হয়নি এ পথে পণ্যবাহী ট্রেন। ফলে মোংলা বন্দর থেকে পণ্য আমদানি বা রফতানির ক্ষেত্রে কম খরচে দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে না ব্যবসায়ীদের। বন্দর, রেলওয়ে সহ সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত উদ্যোগ না থাকায় অবকাঠামো থাকা সত্ত্বেও তা কাজে লাগছে না বলে অভিযোগ তাদের। সবাইকে একই টেবিলে বসে একই ছাতার নিচে বসে এটাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এইভাবে করব এবং তাতে হয়তো কাউকে সাবসিডাইজ প্রাইসও দিতে হতে পারে। সেই ক্ষেত্রে এটা ভাইবেল করা সম্ভব। রেল লাইনে আমরা পণ্য পরিবহন করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের আর্থিক
যে সাশ্রয় হতো, ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়তো এবং পণ্যের যে প্রাইস মূল্য সেক্ষেত্রে আমাদের কিছু কমতে পারতে জনগণ সুবিধা পেত। অর্থনীতিবিদরা বলছেন এই বিপুল বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে এবং একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পণ্যবাহী রেল চলাচলের উদ্যোগ জরুরি। লোকোমোটিভ সংগ্রহ করা, পাশাপাশি কন্টেনার ক্যারেজ এবং নর্মাল মালবাহী ক্যারেজগুলোকে সংগ্রহ করা, এটা যত বেশি করতে পারবো আমাদের এই লক্ষ্য অর্জনটা তত সহজ হবে। যত আমরা দেরি করব কস্ট বেনিফিট অ্যানালাইসিসে আমরা প্রত্যেক বছরই কিন্তু ইট উইল বি লুজিং কনসার্ন। রেলওয়ে সূত্র বলছে কোচ, ইঞ্জিন আর লোকবল সংকটে নতুন রেলপথে পণ্যবাহী ট্রেন চালু হচ্ছে না। যদিও প্রকল্প সংশ্লিষ্টদের দাবি প্রস্তুতি শেষ পর্যায়ে, দ্রুতই এ পথে চলবে পণ্যবাহী ট্রেন। পলিসি লেভেলে কাজ চলছে এবং একটা সমন্বিতভাবে একটা নতুন টাইম টেবিলের প্রণয়নের কাজও চলছে। আমরা আশ্বস্ত করতে চাই খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই বিষয়ে ফলাফল পাবো একাধিক ট্রেন চলার ব্যাপারে। বৈদেশিক ঋণ সহায়তায় নির্মিত এ রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে 2 বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। 2461 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই রেলপথে এখনও পণ্যবাহী রেল চলাচল শুরু না হওয়ায় অর্জিত হচ্ছে না প্রকল্পের মূল উদ্দেশ্য। তাই এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে দ্রুত এ পথে পণ্যবাহী রেল চালানোর দাবি সংশ্লিষ্ট সব মহলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ব্যবসায়িক মন্দাসহ নানা কারণে খুলনায় জাহাজ নির্মাণ ও সংস্কার শিল্পে অনেকটাই ভাটা পড়েছে। কাজ না থাকায় আর্থিক ক্ষতির মুখে ডকইয়ার্ড শিল্পের সঙ্গে জড়িত প্রায় 2000 শ্রমিক কর্মচারী। রাজনৈতিক পট পরিবর্তনে গা ঢাকা দিয়েছেন নৌযান মালিকদের বড় একটি অংশ। সেই সঙ্গে চোরের উপদ্রব, চাঁদাবাজি ও লোডশেডিংয়ে ভোগান্তিতে ডকইয়ার্ড মালিকরা। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। সাব্বির শিকদার দীর্ঘ 10 বছর ধরে নৌযান মেরামত শিল্পের সঙ্গে যুক্ত। তবে দীর্ঘ এ কর্মযাত্রায় বর্তমান সময়টাকে ক্রান্তিকাল হিসেবে দেখছেন তিনি। নিয়মিত কাজ নেই, তবু জীবিকার তাগিদে আঁকড়ে আছেন পেশা। আমার ফ্যামিলি আমার মাথার উপরে, ঠিক আছে, যার কারণে আমি এখান থেকে বেরো হইতে পারতেছি না। শুধু সাব্বির নন, নিয়মিত কাজ না পেয়ে অনেকেই এ শিল্প থেকে হারিয়ে গেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ব্যবসায়িক মন্দাসহ নানা কারণে খুলনায় নৌযান মেরামত শিল্পে ধস নেমেছে। আর্থিক ক্ষতির মুখে ডকইয়ার্ড শিল্পের সঙ্গে জড়িত 2000-এর বেশি শ্রমিক কর্মচারী। 4 মাস পর একটা ট্রিপ হয়, এখন কি এখানে কি আমি স্টাফ স্যালারি দেবো না জাহাজ মেরামত করার জন্য যে একটা খরচা আছে সেই খরচাটা আমি জমাবো, যার জন্য মালিকরাই জাহাজগুলো সব বিক্রি করে দিচ্ছে। 3 ভাগের 2 ভাগই নাই, আমরা যারা আছি তাও সপ্তাহে 2 দিন 3 দিন কাজ হয়। আমাদের এতে সংসার চালানো খুবই কষ্ট হয়েছে। আমরাও দেখা গেছে এক পর্যায়ে অন্য কাজে ঢুকে যাবো। অনেকে কাজ আমাকে সাথেই করতো, অনেকে রিক্সা চালায়, অনেকে ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়। শ্রমিকদেরও সংকট দেখা দিছে, সো এই কারণে মনে করেন যে ডকইয়ার্ডের অবস্থা ধরতে গেলে এক প্রকার খারাপ। রূপসা নদীর পার ঘেঁষে গড়ে ওঠা এসব ডকইয়ার্ডে জাহাজ, লঞ্চ, কার্গো, স্টিমার সহ বিভিন্ন নৌযান নির্মাণ, মেরামত ও আধুনিকায়ন করা হয়। বর্তমানে মোংলা বন্দরে সার ও কয়লার আমদানি কমে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনে নৌযান মালিকদের অনেকেই গা ঢাকা দেওয়ায় নৌপথে পণ্য পরিবহন কমেছে। সেই সঙ্গে চোরের উপদ্রব, চাঁদাবাজি ও লোডশেডিংয়ের ভোগান্তিতে ডকইয়ার্ড মালিকরা। পরিস্থিতি অনুকূলে আনতে সবার সমন্বয় ও সরকারের সহযোগিতা চান মালিক সমিতির নেতারা। নতুন তৈরি হচ্ছে না, সব জাহাজ আস্তে আস্তে যেগুলো মানে একটু দুর্বল হয়ে গেছে যেসব জাহাজ, সেসব জাহাজ মালিকরা রিপেয়ার না করে জাহাজ কাটিয়ে বিক্রি করে দিচ্ছে। দ্রব্যমূল্যের দাম এত বেশি, নতুন করে জাহাজ যে তৈরি করবে, মানুষে কাজকর্ম করাবে, এটা হিমশিম খেয়ে যাচ্ছে মালিকরা। জাহাজ কাটে কাটে মানুষ প্লেট রেখে চলে যাচ্ছে, তাও প্লেটও বিক্রি হচ্ছে না, মানে মিলওয়ালারা প্লেটও নিচ্ছে না লোডশেডিং এর কারণে। সরকার আমাদের ব্যাপারে যদি একটু সহানুভূতিশীল হয় তাহলে তো আমাদের এই শিল্পটা বেঁচে থাকবে এবং কমপক্ষে 2-2.5 হাজার শ্রমিকের যে কর্মসংস্থানের ব্যবস্থাটা টিকে থাকবে। খুলনায় প্রায় 40টি ডকইয়ার্ড রয়েছে। এক সময়ের কর্মচাঞ্চল্যে ব্যস্ত থাকা এই ডকইয়ার্ডগুলো এখন অনেকটাই শান্ত। তবে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি ও ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি হলে ডকইয়ার্ডগুলোতে আবারও প্রাণ ফিরবে, এমনটাই স্বপ্ন বুনছেন এ কাজের সঙ্গে নিয়োজিতরা। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।
কারো ঋণ 2 লাখ, কারো বা 2 কোটি টাকা। শেয়ার বাজারে বড় পতনের জেরে আবার ফোর্স সেল বা বাধ্যতামূলক বিক্রি করে সমন্বয় করা হচ্ছে সেই ঋণ। এতে মুনাফা তো দূরের কথা, পুঁজিও হারাচ্ছেন লাখ লাখ বিনিয়োগকারী। একদিকে ঋণের ভার, অন্যদিকে চক্রবৃদ্ধি সুদের চাপ। এভাবে মার্জিন ঋণের ফাঁদে দেউলিয়া হয়েছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন, যাচাই বাছাই ছাড়া দেদারসে ঋণের অর্থলগ্নি কাল হয়েছে বিনিয়োগকারীদের। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। কারো স্বল্প সময়ে বেশি মুনাফার লোভ, কেউ বা আবার অতি উৎসাহে 7-5 না ভেবেই নিয়েছেন মার্জিন ঋণ। সম্প্রতি সূচকের পতনে ভুক্তভোগী এরা সবাই। ফোর্সেলের গ্যারাকলে অনেকেই হারিয়েছেন নিজের ইকুইটি, বিক্রি করতে বাধ্য হয়েছেন ভালো ভালো কোম্পানির শেয়ার। সব হারিয়েও যেন রক্ষা নেই, চক্রবৃদ্ধি সুদে দেনা শোধ করতে হচ্ছে বিনিয়োগকারীদের। 1,25,00,000 টাকা বাড়ি বিক্রি করে সে ঢুকাইছে, তার শেয়ার সেল করে দিছে, এখন তার 1600 টাকা আছে। যারা মার্জিন লোন নিয়ে ব্যবসা করেছে তারা তো একেবারে জিরো হয়ে গেছে, এখন 1000% বাড়লেও তাদের কোনো লাভ হবে না। ধাক্কা খেয়ে বাজার থেকে মার্জিন ঋণের সুবিধা একেবারে তুলে নেওয়ার দাবি বিনিয়োগকারীদের। নিজস্ব পুঁজি তো চলেই গেছে এবং আরও তারা ঋণ হয়ে গেছে। তা আমার মতে এই মার্জিন ঋণটা না থাকলে পারে মার্কেটটা স্বাভাবিক অবস্থায় চলবে। এই বিষয়গুলো যখন আমি বুঝতে পারলাম যে আস্তে আস্তে অনেক ইন্টারেস্ট আসছে, ইকুইটি আমার কমে আসছে, তখন আমি মার্জিন ঋণ থেকে সরে আসলাম। বাজার যতই খারাপ যাক, বিনিয়োগকারীর ইকুইটি কোনোভাবে শূন্যে নামার কথা না। অথচ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর তথ্য বলছে, মার্জিন ঋণের খপ্পরে এবছর জুন পর্যন্ত নেগেটিভ ইকুইটি প্রায় 6,500 কোটি টাকা। BSEC জানিয়েছে, মার্জিন ঋণ নিয়ে কাজ করছে টাস্ক ফোর্স, গঠিত হবে ফোকাস গ্রুপ, সিদ্ধান্ত আসবে শিগগিরই। ফাইনালি যে আমাদেরকে রিপোর্টটা দিবে এই সংক্রান্ত মার্জিন ঋণ সংক্রান্ত, সেই অনুযায়ী কমিশন পরবর্তীতে এখানে পরিবর্তন আনবে এবং সেখানে তারা যদি মনে করে মার্জিন ঋণ থাকা উচিত সীমিত আকারে, তাহলে সীমিত আকারে থাকবে। তারা যদি মনে করে যে মার্জিন ঋণ থাকাই উচিত না, সেক্ষেত্রে তাদের সুপারিশের ভিত্তিতে কমিশন পরবর্তী করণীয় নির্ধারণ করবে। বাজার ও পোর্টফোলিওর অবস্থা বুঝে বিনিয়োগকারীদের ঋণ নেওয়ার আহ্বান কমিশনের। মার্জিন যারা নিবে তাদের যেসব বিনিয়োগকারীর আর্থিক সক্ষমতা অনেক ভালো এবং যাদের রিস্ক প্রোফাইল অনেক স্ট্রং, যারা রিস্ক নেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তাদেরই নেওয়া উচিত। সকল ধরনের বিনিয়োগকারীর জন্য মার্জিন ঋণটা এটা নেওয়া উচিত না। ঋণদাতারা বলছেন, বাজার যতই টালমাটাল হোক, সাধারণ বিনিয়োগকারীদের দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই। বিপদে পড়বেন মার্জিন ঋণ গ্রহীতারা। মার্কেট যদি ফল করে, সেক্ষেত্রে তার এই যে অতি উৎসাহ হয়ে যে সে মার্জিন লোনটা ইউজ করলো, সেক্ষেত্রে সে নাও পেতে পারে। প্রতিষ্ঠান তার লস দিবে না, সেক্ষেত্রে আপনার তখন ফোর্সেল হয়ে যাচ্ছে। বিও অ্যাকাউন্টে 30% পুঁজি হাতে রেখে বিনিয়োগের পরামর্শ নিয়ন্ত্রক সংস্থার। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। দফায় দফায় খাবার, মুরগির বাচ্চা, ভ্যাকসিন সহ ওষুধের দাম বাড়ায় আর্থিক ক্ষতির মুখে খুলনা অঞ্চলের পোলট্রি শিল্প। ব্যাংক, এনজিও সমিতি থেকে ঋণ নিয়েও ঘুরে দাঁড়াতে পারছেন না খামারিরা। একের পর এক লোকসানে গত 1 বছরেই বন্ধ হয়ে গেছে 6 শতাধিক মুরগির খামার। এ অবস্থায় শিল্পটিকে টিকিয়ে রাখতে কৃষি খাতের মতো ভর্তুকির দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে কিছুটা কম মূল্যে ভোক্তাদের প্রয়োজনীয় আমিষের চাহিদা মেটায় মুরগি ও ডিম। তবে নানা সংকটে এই শিল্পটি। 6 মাস আগেও মুরগিতে পরিপূর্ণ থাকা খুলনার বটিয়াঘাটা উপজেলার এই খামারটি এখন খালি পড়ে রয়েছে। শুধু এই খামারটি নয়, পুরো জেলায় ছোট বড় 6 শতাধিক মুরগির খামার বন্ধ হয়ে গেছে গত 1 বছরের মধ্যে। আর গত 5 বছরে পুরো বিভাগে প্রায় 10,000 মুরগির খামার বন্ধ হয়েছে, যার মধ্যে শুধু চুয়াডাঙ্গায় বন্ধ হয়েছে 7,000 খামার। খামারিদের দাবি, দফায় দফায় মুরগির খাবার, বাচ্চা, ভ্যাকসিনের দাম বৃদ্ধিতে প্রতিনিয়ত উৎপাদন খরচ বাড়ছে। সেই সঙ্গে অতিরিক্ত তাপ, বন্যাসহ নানা প্রাকৃতিক কারণে মুরগির মৃত্যু ঘটছে। দিন শেষে লাভ তো দূরে থাক, উঠছে না উৎপাদন খরচই। এতে আর্থিক লোকসানের মুখে বাধ্য হয়ে খামার বন্ধ করে দিচ্ছেন অনেকেই। খাদ্যের যে দাম, লেবারের যে দাম, তারপরে কর্মচারীর যে মূল্য, এ দিতে গেলে আমাদের এতে বর্তমানে ব্যবসা করতে গেলে অনেক হিমশিম খাওয়ার প্রয়োজন। খাবার এবং ওষুধের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় না, এই জন্য আমরা খুবই ক্ষতিগ্রস্ত। ডিমের দাম কমে, ডিমের দাম কমে, কিন্তু খাদ্যের দাম কমালে তো আমরা পারি যাই, কিন্তু খাদ্যের দাম তো কমায় না। খামারগুলো নষ্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, কিছু কর্মচারী ছাঁটাই করে দেওয়া হচ্ছে, বেতন দিতে পারতেছে না। রস খাতি আমার জায়গা নাই,
এখন আমরা কি করব? এখন অন্য কাজকর্ম করে খাইয়ে স্যার আমাকে আর কোনো অবস্থা নাই। এদিকে পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে কৃষি খাতের মতো ভর্তুকি মধ্যস্বত্বভোগী এড়াতে আলাদা মার্কেটের দাবি করে আসছেন ব্যবসায়ী নেতারা। পাশাপাশি খাবার ও ওষুধের মূল্যের লাগাম টানারও দাবি তাদের। সহজ শর্তে তাদের প্রণোদনা দেওয়া এবং তাদের যদি ঋণও দেওয়া হয় তাহলে তারা ঘুরে দাঁড়াবে। খাদ্য খাবারে কিন্তু ভর্তুকি দেবে। সরকার ডিজেলে দিচ্ছে, কৃষি ডিজেল সারে, তাহলে আমরা খাদ্য বাচ্চায় কেন পাবো না? ভর্তুকির ব্যাপারে সরকারের কাছে সুপারিশ, প্রশিক্ষণের ব্যবস্থা সহ প্রতিটি উপজেলায় আলাদা মুরগি ও ডিমের বাজার করার ব্যাপারে উদ্যোগ নেয়ার কথা জানায় প্রাণী সম্পদ দফতর। গবাদি পশু এবং হাঁস মুরগির খাদ্যে ভর্তুকি দেওয়া হোক, এ বিষয়ে আমরা সবসময় লিখছি এবং আশা করছি একটা পদক্ষেপ খুব শীঘ্রই আসবে। প্রতিটা এলাকায় আলাদা একটা বিপণন কেন্দ্র করার জন্য আমরা প্রকল্প সাবমিট করেছি। মধ্যস্বত্বভোগী যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু খামারি তার ন্যায্য মূল্য পাবে। খুলনা বিভাগের 10 জেলায় নিবন্ধিত ছোট বড় পোল্ট্রি খামার চালু রয়েছে প্রায় 37,000। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। শীত না আসতেই যশোরের প্রত্যন্ত এলাকায় খেজুরের রস ও গুড় সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে। ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তাদের দাবি, গাছের সংখ্যা কম হওয়ায় অধিকাংশ খেজুর গাছ থেকে রস আরোহণ করা সম্ভব হবে না। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। যশোর অঞ্চলে শীতের আগমনী বার্তায় প্রস্তুত গাছিরা। প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথার সোনালী অংশ বের করেন তারা। এর 8 থেকে 14 দিন পর বাঁশের নল স্থাপন করা হয়। তার সপ্তাহখানেক পর শুরু হয় সুস্বাদু খেজুর রস সংগ্রহের কাজ। তবে গাছের সংখ্যা কম হওয়ায় বেশিরভাগ খেজুর গাছ থেকে রস আহরণ করা সম্ভব হবে না। বর্তমান প্রজন্ম কৃষিকাজে আগ্রহী না হওয়ায় এমন সংকট বলছেন গাছিরা। তারপরেও আগামী 4 মাস এই খেজুরের রস ও গুড় বিক্রির অর্থেই চলবে তাদের সংসার। 10,000 মতন খেজুর গাছ আছে। মাত্র আমরা এই তালবেড়ি গ্রামে 3টে গাছি, আমরা 3 জন গাছি মিলে 1000 খানিক গাছ হয়তো কাটতে পারি। আমরা নড়াইল থেকে আইছি, এই এলাকা গাছি কম বলে আমাকে ভাড়া করে নিয়ে আসে। গাছি পাওয়া যায় না, অর্ধেক গাছি পুড়িয়ে থাকে। 15 দিন পরে এই গাছের রস বেরোবে, তারপরে পাটালি বানাবো, বাজারে বেচবো। কৃষি বিভাগ বলছে প্রতি বছর প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন গাছি তৈরি করা হয়। গত কয়েক বছর ধরে প্রায় 400 জনকে গাছিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে নিরাপদ উপায়ে গুড় এবং রস সংগ্রহ করা যায়। এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে 17,23,480টি খেজুর গাছ রয়েছে, যার মধ্যে রস আহরণযোগ্য গাছ মাত্র 4,02,435টি। এর মধ্যে 3,04,005টি গাছ থেকে 5,125 জন গাছি রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ করছেন। সময় সংবাদ, যশোর। আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই নেতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। এ সময় বৈশ্বিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন দুই নেতা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত সাক্ষাৎ করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্টকে বিদায়ী প্রেসিডেন্টের আমন্ত্রণ এবং উভয়ের বৈঠক যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহ্য। সেই নিয়ম মেনেই জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎ। জানা গেছে হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই নেতার রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকের আলোচনার বিষয় সম্পর্কে কোনো তথ্য জানা না গেলেও বিভিন্ন গণমাধ্যম বলছে ক্ষমতা হস্তান্তর সহ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় প্রাধান্য পেয়েছে। বৈঠক শেষে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। এ সময় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য বাইডেনের প্রশংসা করেন ট্রাম্প। বলেন, বর্তমান সময়ে কঠিন হয়ে পড়েছে রাজনীতি। বিভিন্ন কারণে পুরো বৈশ্বিক পরিস্থিতি ভালো না হলেও এখন থেকে সবকিছু ঠিক হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। The 47th president of the United States.
বাইডেনের সঙ্গে সাক্ষাতের আগে নিয়ম অনুযায়ী ওয়াশিংটনে নিজ দল রিপাবলিকান পার্টির আইন প্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। নিজ দলের সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ঐতিহাসিক জয়ের জন্য ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। বলেন, সব উপায়েই 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যেই জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এখন থেকে পুরুষ অভিভাবক ছাড়াই করা যাবে ওমরাহ। ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়িয়ে করা হয়েছে 90 দিন। নির্দিষ্ট জায়গায় মাথা মুন্ডন সহ নতুন স্বাস্থ্য নির্দেশনাও দিয়েছে সৌদি সরকার। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ওমরা পালনকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এর মধ্যে তাওয়াফ ও সাই শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই নির্দেশনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার উপর। নতুন নির্দেশনা অনুযায়ী অনুমোদিত সেলুনগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়াতে শেভিং রেজার পুনরায় ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ওমরা পালনকারীদের পায়ের যত্ন নিতে আরামদায়ক জুতা পরিধান এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। ক্লান্তি এলে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং ভারী খাবার এড়িয়ে চলার পাশাপাশি পর্যাপ্ত পানি পানের নির্দেশনাও দিয়েছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, ওমরা ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়িয়ে 90 দিন করা হয়েছে, যা মুসল্লিদের জন্য বিশেষ সুবিধা এনে দেবে। ওমরা যাত্রীরা স্থল, আকাশ এবং সমুদ্র বন্দর ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং যে কোনো বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরতে পারবেন। এছাড়া নারীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে পুরুষ অভিভাবক ছাড়াই ওমরা পালনের অনুমতি দিয়েছে দেশটির মন্ত্রণালয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেশের ফুটবলের খবর। জানুয়ারিতে জিয়ান্নি ইনফান্তিনোর বাংলাদেশ সফর উপলক্ষে বাফুফেকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ফিফা। সে মোতাবেক ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে ফুটবল ফেডারেশন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে দারুণ কিছু আয়োজনের চেষ্টা বাফুফের। ফিফা সভাপতির আগমনে ডেভেলপমেন্ট খাতে উল্লেখযোগ্য অর্জনের পরিকল্পনা করছে ফুটবল ফেডারেশন। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। এ সময় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনুসের আমন্ত্রণ রক্ষা করতে দ্বিতীয়বার ভাবেননি জিয়ান্নি ইনফান্তিনো। সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন বাংলাদেশে আসার বিষয়ে তার সম্মতি। এরই মধ্যে ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অফিসিয়াল চিঠি দিয়ে বিষয়টা করেছে পাকাপাকি। বসে নেই বাফুফেও। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিচ্ছে দারুণ কিছু করার। ফিফা অফিস থেকে অলরেডি আজকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে বিএফএফ এর সাথে, যে এই ধরনের একটা ইনভিটেশন পেয়েছে তারা, অ্যান্ড হাউ টু রোল ইট আউট সব কিছু নিয়ে আলাপ হবে। খুব শীঘ্রই আপনারা আমাদের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট পাবেন। মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর, ফিফা এবং বিএফএফ সকলে মিলে আলোচনা করে করবে ডেফিনেটলি। বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্ট খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফিফা। বিভিন্ন প্রজেক্টের আওতায় ফান্ড পায় ফেডারেশন। এবার ফিফা সভাপতির সফর উপলক্ষে সে বিষয়ে আরও জোর দেওয়ার পরিকল্পনা করছে বাফুফে। ডেভেলপমেন্ট খাতে উল্লেখযোগ্য অর্জনের জন্য নেওয়া হবে বিশেষ কিছু পদক্ষেপ। ব্যাপক আমরা একটা কর্মসূচি নিচ্ছি এবং ওনার আগমনটা আপনারা দেখবেন ফুটবলের জন্য অনেক অনেক উল্লেখযোগ্য কিছু ওই সময় আমরা অ্যাচিভ করব। ফিফা তো আমাদের ডেভেলপমেন্টের সাপোর্ট করবেই, করে যাচ্ছে এবং ভবিষ্যতে করবে। তো আমরা সেটার জন্য উই আর টেকিং আওয়ার প্ল্যানস, উইল প্লেস তার সাথে বসে আমরা এগুলো, আই হোপ দ্যাট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিফার সাহায্য সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। এর আগে 2019 সালে একদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ফিফা সভাপতি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এখন থেকে পুরুষ অভিভাবক ছাড়াই করা যাবে ওমরাহ। ভিসার মেয়াদ বাড়িয়ে 90 দিন। নির্দিষ্ট জায়গায় মাথা মুন্ডন সহ নতুন স্বাস্থ্য নির্দেশনা সৌদি সরকারের। এই ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।